আজকে আমাদের আলোচনার বিষয় তাপ। কিন্তু তাপ পড়ার আগে আমরা জানবো যে তাপ বিষয় সম্পর্কে আমরা কি কি পড়ব। এখানে আমরা পড়ব 9, 10, 11, 12 এর টোটাল তাপের কম্বিনেশন, ঠিক। আর লাস্টে আমরা একটা প্র্যাকটিক্যালি লাইভ এক্সপেরিমেন্টও দেখব। অবশ্যই তোমরা লাস্ট তক থেকেও, ঠিক। চলো শুরু করা যাক। তাপ, দেখো তাপ শুরু করার পূর্বে আমরা কিছু জিনিসের আলোচনা করব একসাথে। দেখো কিভাবে। তাপ, জল, বিভব, এটা আমাদের আলোচ্য বিষয় প্রথম, মানে কেস 1, প্রথম আলোচ্য বিষয় কেস 1। দেখো তাপ কি। যদি দুটা বস্তু আমার কাছে থাকে আর তাদের মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে, কিসের পার্থক্য থাকে? উষ্ণতার পার্থক্য। দুটা বস্তুর মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে তাহলে কি হয়? তাপ প্রবাহিত হয়। মনে করো দুটা বস্তুর মধ্যে উষ্ণতা পার্থক্য নেই, মানে দুটা বস্তুর সমান উষ্ণতা, তাহলে কি তাপ প্রবাহিত হবে? না। তাপ সবসময় প্রবাহিত হবে যখন দুটা বস্তুর মধ্যে তাপের পার্থক্য থাকবে। এবার দেখুন জল। তো জলও ঠিক, জলও কখন প্রবাহিত হবে? যখন উচ্চতার পার্থক্য থাকবে, তাহলে কি হবে? জল প্রবাহিত হবে বা জল প্রবাহিত হয়। দেখো মনে করে একটা সমতল আছে, সমতলের মধ্যে যদি আমি কোনো জল রাখি তাহলে জলটা কি প্রবাহিত হবে? হবে না, জলটা স্থির থেকে যাবে। কিন্তু যদি সমতলটাকে যদি আমরা একটু টেढ़া করি বা সমতলটাকে যদি উচ্চতার পার্থক্য যদি আমরা নিয়ে আসি তলে, দুটো তলের মধ্যে, তাহলে কি হবে? জল প্রবাহিত হবে। আর আমরা সবসময় দেখি জল সবসময় উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হয়। এবার দেখো বিভব। বিভব কি? বিভব হচ্ছে যদি বিভব পার্থক্য থাকে, বিভব পার্থক্য যদি বিভব পার্থক্য থাকে তাহলে কি হবে? তড়িৎ আধান প্রবাহিত হবে। এই তড়িৎ আধান প্রবাহিত হওয়ার কারণেই মানেই হচ্ছে কারেন্ট। কারেন্ট অর্থাৎ কি? দেখো বিভব পার্থক্য। বিভব কি? বিভব পার্থক্য হচ্ছে যে দুটা বস্তুর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে, বিভব কি আমরা ওটা পরের নেক্সট ভিডিওতে আলোচনা করব। বিভব পার্থক্য হচ্ছে যদি কোনো দুটা প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তাহলে কি হবে? তড়িৎ আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে প্রবাহিত হবে। আর এই তড়িৎ আধান প্রবাহিত হওয়াকেই বলে কি বলে? কারেন্ট বা তড়িৎ প্রবাহ। কারেন্ট বা তড়িৎ প্রবাহ। তো তোমরা দেখো এই তাপ, জল আর বিভব তিনটার মধ্যে একই সিমিলারিটি আছে, মানে একই রকম জিনিস। দেখো তাপের মধ্যে যা জিনিস, জলের মধ্যে তা, বিভবের মধ্যে তা, শুধু তারা আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে পড়ছে, কিন্তু মেন জিনিসটা একই, যে তাদের মধ্যে এর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকতে হবে, এর মধ্যে উচ্চতার পার্থক্য থাকতে হবে, এর মধ্যে বিভবের পার্থক্য থাকতে হবে। এর ফলে তাপ প্রবাহিত হবে, জল প্রবাহিত হবে, এটা কারেন্ট হবে। বুঝতে পারছো? তো ওই যে আমাদের সিলেবাসে 9, 10 হোক, 11, 12 হোক, এই যে তিনটা জিনিস পরস্পরের সাথে কি আছে? ইন্টার কানেকশন আছে, পরস্পরের সাথে লিঙ্ক আছে। তো তোমরা তাই তোমাদের কাছে আমরা তিনটা জিনিসকে একই জায়গায় তুলে ধরলাম। এবার আমরা আলোচনা করব কেস 2। দেখো যে তাপ, তাপ কি? প্রবাহিত হয় কোথা থেকে? উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে, হয় কি না? অর্থাৎ কি কি হচ্ছে এখানে? তাপের সঞ্চালন। তাপের সঞ্চালন। তো এই যে তাপের সঞ্চালন মানে কি? তাপ
কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে বা এক উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু কিভাবে তাপ সঞ্চালিত হচ্ছে, বা এক বস্তু থেকে অন্য বস্তুতে কিভাবে যাচ্ছে তাপ, সেটা হচ্ছে তাপের সঞ্চালন। তো এই তাপের সঞ্চালনে আমরা তিনটা পদ্ধতি এখানে আলোচনা করব। তো তাপের সঞ্চালনের পদ্ধতি অর্থাৎ তাপ কিভাবে কি পদ্ধতি দ্বারা প্রবাহিত হতে বা সঞ্চালিত হতে পারে। তো দেখো এখানে তাপের সঞ্চালনে আমরা তিনটা পদ্ধতি আলোচনা করব। প্রথম পদ্ধতি হচ্ছে পরিবহন, সেকেন্ড হচ্ছে পরিচলন, আর পরেরটা হচ্ছে বিকিরণ। স্টুডেন্টদের প্রায় এই পরিবহন আর পরিচলন খেয়াল থাকতে খোঁজে না যে কোনটা পরিবহন আর কোনটা পরিচলন। দেখো একটা শর্ট ট্রিক দেখো, পরিচলন চলন চলন, এই যে পরিচলন, এই যে চলন, দেখো দাঁড়াও পরিচলন, এই চলন কথার অর্থ হচ্ছে চলা। কি চলন মানে হচ্ছে চলা। তো পরিচলন কাকে বলবো? যে পদ্ধতিতে বা তাপের সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের অণুগুলি বা কণাগুলি তাপটাকে কি করে বয়ে নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে, অর্থাৎ কণাগুলি কি হয় এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়া করে, তাকে কি বলবো, বা অণুগুলি এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়া করে, তাকে কি বলবো? পরিচলন পদ্ধতি। আর যে পদ্ধতিতে অণুগুলি কোথাও যাবে না, নিজের জায়গায় স্থির থাকবে এবং ওই একটা অণু তার পাশের অণুকে তাপটা কি করবে? ট্রান্সফার করে দেবে, এবং অন্য অণু তার পরের বগলে, এইভাবে তাপটা ট্রান্সফার হবে। এটাকে বলে পরিবহন পদ্ধতি। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো পরিবহন পদ্ধতির এক্সাম্পল দেখো। তো মনে করো আমার পাশে এইটা আছে, এই যে পেন্সিলটা আছে, তো এই জায়গায় যদি আমি গরম করি তো ধীরে ধীরে কিছুক্ষণ পরে আমাদের এই জায়গায় গরম লাগতে শুরু হবে কি না? তো কেন হচ্ছে তবে কি এখানকার অণুগুলি কি চলে চলে এখানে আসছে? না, এখানের অণুগুলির তাপটা কি করছে, তারপরে অণু ট্রান্সফার করে 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 এখানে আসছে। এটাকে বলে পরিবহন পদ্ধতি। পরিচলন মানে হচ্ছে চলা। তো ধরো মনে করো আমার পাশে এক গ্লাস জল আছে, এবারে যে জলটাকে গরম করি তো জলের কি হবে, যে জলটা যেখানে রাখা গ্লাসে জল আছে, তো সবলে নিচের জলটা প্রথমে গরম হবে, ওই জলটা গরম হয়ে কি হবে, গরম হলে ওর হালকা হবে এবং উপরে উঠে যাবে, আর উপরে যে জল ঠান্ডা জল সেটা নিচে আসবে। তো অণুগুলি কি আছে, উপরে যাচ্ছে, ফের ঠান্ডা উপরে অণুগুলি নিচে আসছে, এইভাবে যে প্রসেস সেটাকে বলে পরিচলন পদ্ধতি। আর বিকিরণ পদ্ধতি কি? বিকিরণ পদ্ধতি হচ্ছে যে পদ্ধতির জন্য পরিবহনের জন্য, তাপের পরিবহনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ যে বিনা মাধ্যম কোনো ছাড়াই, জড় মাধ্যম ছাড়াই যেটা যে পদ্ধতিতে তাপের সঞ্চালন হয় তাকে বলে বিকিরণ পদ্ধতি। ক্লিয়ার? এবার দেখো তোমরা দেখছো যে পরিবহন আর পরিচালন পদ্ধতিতে মাধ্যমের অর্থাৎ জড় মাধ্যমের প্রয়োজন হয়। জড় মাধ্যম কি? যে কোনো মাধ্যম যার মাধ্যমে তাপটা প্রবাহিত হচ্ছে। তো পরিবহন আর পরিচালন পদ্ধতিতে জড় মাধ্যমের প্রয়োজন হয় বলে এই দুটা পদ্ধতি অতি মন্থর প্রক্রিয়া। এটা একটা মন্থর প্রক্রিয়া পদ্ধতি, বা মন্থর পদ্ধতি বলতে পারো, বা প্রক্রিয়া, বা ঠিক আছে। এবার দেখো বিকিরণ পদ্ধতি কি? বিকিরণ তোমরা জানো, যেমন সূর্যের থেকে যে আলোটা আসে সেটা বিকিরণ পদ্ধতিতে আসে, আর ওইটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। ওই জন্য কোনো মাধ্যমের বা জড় মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ তাপও যে সঞ্চালন হচ্ছে সূর্য থেকে, যে তাপটা হচ্ছে পৃথিবীতে, সেই জন্য কোনো মাধ্যমের বা প্রয়োজন, কোনো জড় মাধ্যমের প্রয়োজন না। তাই বিকিরণ পদ্ধতি হচ্ছে একটা দ্রুত প্রক্রিয়া। তোমরা জানো আলোর ভেলোসিটি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। সেই জন্য বিকিরণ পদ্ধতি কি হচ্ছে? একটা দ্রুত প্রক্রিয়া। আবার দেখো পরিবহন ও পরিচালন পদ্ধতির জন্য কি মাধ্যম হয়? 1 নম্বর হল। 2 নম্বরে পরিবহন আর পরিচালন মাধ্যমের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। জড় মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণ পদ্ধতিতে কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয়, আর জড় মাধ্যম প্রয়োজন হয় না। ক্লিয়ার? আবার বুঝে একবার দেখে নাও। তাপ প্রবাহিত কোথায়? উষ্ণ থেকে শীতল বস্তুর দিকে। তাপের যে সঞ্চালন, এই যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, সেই সঞ্চালনের পদ্ধতি কোরকম হতে পারে? কিভাবে তাপ সঞ্চালিত হতে পারে? 3টা পদ্ধতি দ্বারা: পরিবহন, পরিচলন, বিকিরণ। কিভাবে তোমরা কি খেয়াল রাখবে? চলন থেকে এসে চলা, অর্থাৎ যে পদ্ধতিতে অণুগুলি বা মাধ্যমের অণুগুলি চলাচল করে তাপটাকে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যায় তাকে কি বলবো? পরিচলন পদ্ধতি। যে পদ্ধতিতে অণুগুলি এক স্থান থেকে অন্য স্থানে যাবে না, স্থান পরিবর্তন করবে না, শুধু
প্রথম অণু তার দ্বিতীয় অণুকে তারপর অণুকে ট্রান্সফার হিট ট্রান্সফার করে এক স্থান থেকে অন্য স্থানে তাপটাকে নিয়ে যায়, সেই পদ্ধতিকে কি বলবো? পরিবহন পদ্ধতি। ক্লিয়ার? বিকিরণ পদ্ধতি কি? বিকিরণ পদ্ধতি সেই পদ্ধতি যে পদ্ধতিতে কোনো জড় মাধ্যমের প্রয়োজন না। জড় মাধ্যমের প্রয়োজন মানে কি? সেই পদ্ধতিতে কি হয়? কোনো জড় মাধ্যমে এমনি তাপটা আসে, যেমন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসছে বা আলো আসছে। ওই জন্য এই দুটো প্রক্রিয়া অতি মন্থর প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার মাধ্যমে এটা জড় মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণ পদ্ধতি দ্রুত প্রক্রিয়া, আর এর জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। ক্লিয়ার? এবারে আমরা আলোচনা করব টপিক 3, কেস 3। দেখো কেস 3, এই যে তাপের ভিত্তিতে আমরা পদার্থকে কয় ভাগে ভাগ করতে পারি। দেখো তাপের ভিত্তিতে পদার্থ কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ, এটা হচ্ছে তাপের পদার্থ। তাপের সুপরিবাহী কি? যেসব পদার্থ তাপের সুপরিবাহী তাপকে পরিবহন করতে পারবে সহজে, আর যারা তাপকে পরিবহন করতে পারবে না তারা তাপের কুপরিবাহী। ক্লিয়ার? উদাহরণ দেখুন, সমস্ত ধাতু কি? তাপের সুপরিবাহী। ক্লিয়ার? সমস্ত ধাতুর মানে মোটামুটি কঠিন পদার্থ, সব কঠিন পদার্থ কি হবে? তাপের সুপরিবাহী। কেন? এর কারণ কি? এই ধাতুগুলি সমস্ত ধাতু, তো ধাতুই কেন তাপের সুপরিবাহী? তার কারণ হচ্ছে এই ধাতুর মধ্যে থাকে মুক্ত ইলেকট্রন। কি থাকে? মুক্ত ইলেকট্রন। ধাতুর মধ্যে থাকে মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনে তাপকে পরিবহন করে, তাপ ও তড়িৎকে দুভাবে পরিবহন করে। এবার তোমরা বলবে স্যার মুক্ত ইলেকট্রন কি? মনে করো, ধরো এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলি কি করে? সূর্যের মতো চারদিকে, এই পৃথিবীর মতো সূর্যের চারদিকে, পৃথিবী যেমন সূর্যের চারদিকে রিভলভিং বা ঘুরছে, ঠিক তেমনই ইলেকট্রনগুলি কি করে? নিউক্লিয়াসের কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে। তো যে সমস্ত ইলেকট্রন এই কক্ষপথ ছেড়ে বাইরে বেরিয়ে আসে আর বাইরে থাকে, সেই সবকে ইলেকট্রন বলে মুক্ত ইলেকট্রন, আর যেগুলো কক্ষপথের মধ্যে ঘুরে সেগুলিকে বলে বাউন্ড ইলেকট্রন। তো এই যে মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রন হচ্ছে এই ধাতুর মধ্যে থাকে সবচেয়ে বেশি পরিমাণে। সেই মুক্ত ইলেকট্রনগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী, এই তাপ ও তড়িতের পরিবহন করে। এই ইলেকট্রন বাউন্ড ইলেকট্রন কিন্তু করতে পারে না। খেয়াল রাখবেন। এবার দেখো, মুক্ত ইলেকট্রন ধাতুর মধ্যে পাওয়া যায়, সেই জন্য সমস্ত ধাতু কি হচ্ছে? তাপের সুপরিবাহী পদার্থ। এবার দেখো তাপের কুপরিবাহী। প্রথম উদাহরণ ধরো কি হবে? যেমন দেখো কাঠ, রাবার, প্লাস্টিক, ডট 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 ডট, এইসব পদার্থ তারা কি? তাপের কুপরিবাহী। আবার দেখো কাগজ, কাগজের পরে এইটা একটা রকম এক ধরনের, এইসব ডট 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 ডট। 2 নম্বর দেখো সমস্ত তরল, যত সব তরল পদার্থ, যেমন জল, তল, সব, সেই সব কি হচ্ছে? তাপের কুপরিবাহী। 3, আর একটা আছে গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় যেমন বায়ু, সব বায়ু কি? তাপের কুপরিবাহী। ওই জন্য তোমরা জানবে বায়ু হচ্ছে অন্তরক পদার্থ। তাপের কুপরিবাহী পদার্থকে বলা হয় অন্তরক। খেয়াল থাকবে। তো তাপের সুপরিবাহী পদার্থ কারা হবে? ধাতু, সমস্ত ধাতু। কেন তাদের সুপরিবাহী বলবো? কারণ তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। তাপের কুপরিবাহী অন্তরক পদার্থ কারা বলবো? যারা তাপকে সঠিকভাবে বা তাপকে প্রবাহিত হতে দিবে না নিজের মধ্য দিয়ে, সেটা তাকে কি বলবো? অন্তরক। উদাহরণ যেমন কাঠ, রাবার, প্লাস্টিক, কাগজ।
এবার ধরো সমস্ত তরল, যত সব তরল আছে, জল হোক যে কোনো তরল, তারা কি করে? তাপের কুপরি পদার্থ। গ্যাসীয় পদার্থ যেমন বায়ু, এরাও কি তাপের কুপরি। কিন্তু এই জায়গাটার, এই নোটটার মধ্যে একটা সামান্য ভুল আছে, সেটা তোমরা খুঁজে বার করো। দেখো দেখো বলে দিচ্ছি, এই যে লেখা আছে না সমস্ত তরল, এইখানটা একটা ভুল আছে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে, খুব খুব ইম্পর্ট্যান্ট। সমস্ত তরল কেন, তোমরা একটা কথা বলে দিই, তোমরা অবশ্যই জানো পারদ ব্র্যাকেট আছে মার্কারি Hg, যেটা ধাতু, একমাত্র ধাতু যা তরল অবস্থায় পাওয়া যায়। ক্লিয়ার? অর্থাৎ মার্কারি বা পারদ ধাতু বটে, তরল ধাতু। তো সমস্ত তরলের মধ্যে মার্কারি বাদে, কারণ মার্কারি ধাতুর মধ্যে পড়ছে, ওই যে মার্কারি তাপে বা পারদ তাপে সুপরিবাহী পদার্থ হবে। শুধু সমস্ত তরল এইখানে লিখে দিচ্ছি, না এইভাবে লিখছি, দেখো ব্যতীত পারদ, অর্থাৎ পারদ ছাড়া। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের টপিক 3, তাপের ভিত্তিতে পদার্থের ভাগ। ক্লিয়ার? এবার ধরো আমরা আলোচনা করব টপিক 4 বা কেস 4। কেস 4, এখানে আমরা আলোচনা করব, এইবারে আমরা আসবো তাপের সম্পর্কে ডিটেলসে। তাপের সংজ্ঞা, তাপের একক, সব কিছু পড়বো আমরা এখানে। এবার দেখো তাপ কাকে বলবো। তো মনে করো আমার প্রচুর ঠান্ডা লাগছে, তো হঠাৎ যদি আমরা তাপ গ্রহণ করি তো কী হবে? আমাদের হাতের মধ্যে কী হবে? এনার্জি পাবো, আমরা কোনো কাজ করার কী করবো? সামর্থ্য পাবো না নাই? অর্থাৎ কি তাপ, কি তাপ হচ্ছে, তাপ হলো এক প্রকার শক্তি। তাপ কি? এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উষ্ণ হয় এবং যা বর্জন করলে বস্তু শীতল হয়। ক্লিয়ার? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উষ্ণ হবে, আর যদি বর্জন করে তাহলে বস্তু কী হবে? শীতল। তাপের দেখো একক কি? এককটা ভালো করে নোটিস করবে। কিন্তু দেখো তাপ হলো এক প্রকার শক্তি। তাপ কি? এক প্রকার শক্তি, মনে না নাই? শক্তি। তো দেখো তাপ মানে হচ্ছে শক্তি, আর শক্তি মানে হচ্ছে কার্য। ক্লিয়ার? তো তাপের সিজেস একক কি হবে আর্গ। এই অনুসারে যে তাপ এক প্রকার শক্তি মানে কার্য, তো তাপের যে একক তা কার্যের বা শক্তির তা একক। তো তাপ সিজেস একক আর্গ হওয়া উচিত ছিল, আর এসআই একক কি হবে? জুল। কিন্তু এটা বাস্তবে হয় না। দেখো কিভাবে। তাপ এক প্রকার শক্তি হলেও তাপের যে সিজেস একক মেজর করা হয় ক্যালোরিতে, ক্যালোরি, আর এসআই একক জুলে একে মেজর করা হয় বা পরিমাপ করা হয়। ক্লিয়ার? ভুল করো না কিন্তু। দেখে নাও, সিজেস একক তাপ এক প্রকার শক্তি হলেও শক্তির সিজেস একক আর্গ, সেই সিজেস একক তাপের সিজেস একক কিন্তু আর্গ নয়, ক্যালোরি, আর এসআই একক কি? জুল। ক্লিয়ার? এখানে দেখো এক ক্যালোরিকে ইংলিশে CAL, জুলটাকে জে। তো এক ক্যালোরি সমান 4.2 জুল। এই রিলেশনটা অবশ্যই মাথায় রাখো। ক্লিয়ার? আশা করি তোমাদের বুঝতে পেরেছ। এবার দেখো মাত্রা। দেখো যেহেতু তাপ এক প্রকার শক্তি, আর শক্তি মানেই কার্য, আর কার্য মানেই হচ্ছে
বল ইন্টু সরণ, সরি ডট, এফ ডট এস, বল ইন্টু সরণ। তো মাত্রা কি হবে? বলের মাত্রা। তো বলের মাত্রা কি হবে? এম এল টি টু দি পাওয়ার -2 ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। তো সরণের মাত্রা এল, তো কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা কিসের মাত্রা? তাপের। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? এবার দেখো, এবারে আমরা আলোচনা করব কেস 5। এইখানে আমরা সমস্ত তাপ রিলেটেড যত ফর্মুলা আছে সব ফর্মুলাকে একদিকে এনে দেব। দেখো কিভাবে। প্রথম তাপের যে ফর্মুলা, যে আমরা প্রথম কি শিখলি, যে তাপ আমরা প্রথমে বললি, তাপের সব সংজ্ঞাতেই বললি যে তাপকে গ্রহণ করা হয় বা বর্জন করা হয়। তো প্রথমেই তাপের যে একটা ফর্মুলা এসছে, সে ফর্মুলাটা আছে 1 নম্বরে ক্যালোরিমিতির মূলনীতি, মূল বা ক্যালোরিমিতির নীতি, ক্যালোরিমিতির নীতি শর্টে। এই নীতি কি বলছে? যে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ, উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। এই দুটো সমান সমান হবে। কি সমান? তোমরা দেখো, এটা যদি উষ্ণ বস্তু, এটা শীতল বস্তু, তো এই যদি উষ্ণ বস্তুর তাপ যেটা বর্জন করবে, শীতল বস্তু সেই তাপটাই গ্রহণ করবে। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কি? মূলনীতি বলতে পারো বা নীতি বলতে পারো, ক্যালোরিমিতির নীতি। তো এই নীতিটি কি? উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তুর দ্বারা গৃহীত তাপ। তারপরে প্রশ্ন, যে তাপ বর্জিত বা গৃহীত, সেই তাপের পরিমাণটা আমরা কিভাবে মেজার করব? তো সেই ফর্মুলাটা কি হবে? এই যে তাপ গৃহীত বা বর্জিত তাপ কিউ সমান ফর্মুলায় এম ইন্টু এস ইন্টু টি। এম হচ্ছে বস্তুর ভর, উষ্ণতা টি, এখানে টি এর জায়গায় আমরা লিখতে পারি, এইখানে আমি ব্র্যাকেট দিচ্ছি, দেখো এখানে টি সমান T2 মাইনাস T1। T2 মাইনাস কি? যে বস্তুর টেম্পারেচার বেশি, মানে উষ্ণতার পার্থক্যটা, যে গৃহীত তাপ হলে উষ্ণতা কত হচ্ছে, বর্জ্য তাপ হলে উষ্ণতা কত কি হচ্ছে, সেই পার্থক্য, উষ্ণতার পার্থক্য। আর এস কি? এখানে এস হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপ এস এর মান সর্বোচ্চ হয় কার জন্য? জলের জন্য। জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ হয়, বাকি সব পদার্থে জলের চেয়ে কম হয়, জলেরই একটা সর্বোচ্চ 1 হয়। ক্লিয়ার? এবার দেখো টি মানে উষ্ণতা, দেখো এই টি দেখো উষ্ণতা পার্থক্য মানে কি? মনে করো আমার পাশে একটা কোনো বস্তু, এই বস্তুটা আছে যার উষ্ণতা 30 ডিগ্রি। এবার যদি কিছু তাপ গ্রহণ করে তাহলে সে উষ্ণতা হলো 50 ডিগ্রি। তো উষ্ণতা পার্থক্য তো 50 মাইনাস 30, 50 মাইনাস 30, ওইটা এখানে হবে। এটা আপেক্ষিক তাপ। এই বস্তুটার প্রত্যেক বস্তুর আপেক্ষিক তাপ আলাদা আলাদা হয়, আর এমটা বস্তুর ভরটা, সেইটার দ্বারা আমরা কি বুঝতে পারবো? যে বস্তুটা কত তাপ গ্রহণ করছে বা কত বর্জন করছে, এর দ্বারা পরিমাপ করতে পারবো। তো ক্লাস 5 এর মধ্যে আমরা প্রথম বলি ক্যালোরিমিতির নীতি বা মূল নীতি, এইটাই। ক্লিয়ার? এক, যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা এই দ্বারা ক্যালকুলেট করা হয়। এবার দেখো, এবারে দু নম্বরে দেখো, আমরা এখানে তাপের নিয়ে আলোচনা করলি। এই তাপের সম্পর্কে এবারে আমরা আলোচনা করতে পারি
যে তাপ, এই যে তাপ, তো তাপের আগে যদি আমরা লাগাই দিই লিন তাপ, এটা কি প্রথমে আলোচনা করলি ক্যালোরিমিতির মূলনীতি। ক্লিয়ার? এবার দেখো লিন তাপ, না আমরা বলছি লিন তাপ করার আগে আর একটা জিনিস আলোচনা করা দরকার। দেখো এটা দেখে নাও, তারপরে লিন তাপ করব। 2 নম্বরে আমরা আলোচনা করব, সেটা আছে কিসের সূত্র। দেখো যদি বুঝি যদি আমরা কোনো কার্য করি, যদি কোনো আমরা কার্য করি, যে কোনো কাজ করি, তো সেই কার্যটাকে যদি পুরোপুরি যদি আমরা এই কার্যটাকে যদি পুরোপুরি তাপে কিউ বা তাপের ইংলিশ হচ্ছে হিট, তো ওটাকে যদি আমরা এইচ দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি, তো কার্যকে যদি পুরোপুরিভাবে তাপে রূপান্তরিত করা হয় তাহলে কি হবে? কার্য তাপের সমানুপাতিক। এই সূত্রটাকে কি বলবো? এই যে ডাব্লিউ আর এই সমানুপাতিক চিহ্নটা যদি হাঁটিয়ে দিই তাহলে আছে জে একটা এইচ। এই ফর্মুলাটাকে কি বলব? জুলের সূত্র। ক্লিয়ার? এইটা হচ্ছে জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক। তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক জুলের কি? যান্ত্রিক তুল্যাঙ্ক যে, এটা ধ্রুবক একটা যে জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক। ডাব্লিউ সমান জে এইচ, জুলের সূত্র। ক্লিয়ার? তো আমরা প্রথমে কি পড়লি? ক্যালোরিমিতির মূলনীতি। এই ক্যালোরিমিতির মূলনীতি কি জানলি? যে কোনো বস্তু যে তাপ গ্রহণ করে, যতটা উষ্ণ বস্তু যতটা তাপ বর্জন করবে, শীতল বস্তু ততটা গ্রহণ করবে, আর এই তাপের পরিমাণ হয় কিউ সমান এমএসটি। 2 নম্বর জানলি যে কার্যটাকে যদি পুরোপুরিভাবে তাপে রূপান্তর করা হয় তা কার্য তাপের সমানুপাতিক, যে আছে যান্ত্রিক তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, জুলের সূত্র। 2টা। এবার আমরা আলোচনা করব 3 নম্বরে। 3 নম্বরে আপনার আলোচনা করব আমরা লিন তাপ। তাপের আগে লিন লাগালে কি হয়? এই তাপ কি? এই তাপ হচ্ছে সেই তাপ যে তাপে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ ব্যবহার করি সেটাকে কি বলবো? লিন তাপ। যেমন মনে করো আমার পাশে বরফ আছে, বরফটাকে যদি আমরা তাপ দিই তো তরল হবে। তো ওই যে কঠিন অবস্থা থেকে তরল অবস্থা যে রূপান্তরিত হচ্ছে, ওই রূপান্তরের যে মিডিল যে তাপটা লাগে সেই তাপটাকে বলে লিন তাপ। যেমন দেখো মনে করো, যেমন দেখবে মনে করো আমার 0 ডিগ্রি উষ্ণতায় কি আছে? বরফ আছে। তো এই বরফটাকে যদি আমরা 0 ডিগ্রি উষ্ণতা জলে, 0 ডিগ্রি উষ্ণতা কি জলে পরিবর্তন বা রূপান্তর করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হবে লিন তাপ। ক্লিয়ার? তো দেখো এই লিন তাপের মান কত? এই লিন তাপের মান হয় কিউ সমান, কিউ মানে লিন তাপের মান এম ইন্টু এল, এম ইন্টু এল, এম এল। এম হচ্ছে বস্তুর ভর, এল হচ্ছে লিন তাপ। এর মান কত? এর মান হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম। কেন এর দেখো এ হবে এল হবে কিউ বাই এম। কিউ হচ্ছে ক্যালোরি আর এম এর ভর হচ্ছে গ্রাম। সিজেস এককে 80 ক্যালোরি পার গ্রাম। কার জন্য? বরফের জন্য। বরফ হলো লিন তাপ। আর একটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে এটা বরফ থেকে জলে কনভার্ট হওয়ার জন্য লাগে, বা জল থেকে বরফ হওয়ার জন্য এই তাপটা লাগে যদি বরফ থেকে জল হয়। আর যদি জল থেকে বরফ হয় তখন এই তাপটা বর্জন করতে হয়। এই তাপটা কখন লাগে? যখন জল থেকে বাষ্প হয় বা বাষ্প থেকে জলে আসে, এই তাপটা দেখে নাও। এবার আমরা আবার আলোচনা করা যাক লিন তাপ। লিন তাপ কি? যে তাপ প্রয়োগ করা হলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, তাকে কি বলবো? লিন তাপ। কিউ সমান এম এল, এল সমান 80 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম। ক্লিয়ার? তোমাদের একটা জিনিস আর একটা বুঝিয়ে দিই, যে মনে করো আমাদের -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ আছে। তো এই বরফটাকে যদি আমরা কত ডিগ্রি যাই? আমরা মনে করো 100 ডিগ্রি উষ্ণতার কোথায় যাব? বাষ্প। তো কীভাবে আসবো দেখো, নোটিস করবে। তো দেখো প্রথমে আমরা যাব ফার্স্ট
-10 ডিগ্রি থেকে যাব 0 ডিগ্রি উষ্ণতার বরফে, 0 ডিগ্রি উষ্ণতা বরফ থেকে যাব 0 ডিগ্রি উষ্ণতার জলে, 0 ডিগ্রি উষ্ণতার জল থেকে যাব 100 ডিগ্রি উষ্ণতার জলে, আর 100 ডিগ্রি জল থেকে আমরা যাব 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে। ক্লিয়ার? দেখো -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি উষ্ণতার বরফে যেতে দেখো উষ্ণতার পার্থক্য আছে না নাই? এখানে আমরা লাগাবো কি কিউ সমান এমএসটি। এইটা এবার 0 ডিগ্রি উষ্ণতা থেকে বরফ থেকে 0 ডিগ্রি উষ্ণতার জলে পরিণত করতে লাগলে আমরা লাগাবো এমএল ফর্মুলা। কারণ এখানে অবস্থা বরফ থেকে জল মানে কঠিন থেকে তরলে যাচ্ছে, কিন্তু উষ্ণতা সেম থাকছে। এখানে দেখো বরফ সেম আছে কিন্তু উষ্ণতার পার্থক্য আছে, ওই জন্য এখানে লাগাবো আমরা কিউ সমান এমএসটি। এখানে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি কিউ সমান এমএসটি, 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি জল থেকে বাষ্প কিউ সমান এমএল। ক্লিয়ার? ক্লিয়ার? এই একটা অঙ্ক, এটা অনেক সময় বইয়ে দেওয়া থাকে তোমাদের, কিন্তু এখন আমরা অত করছি না, আমরা সব ফর্মুলাগুলো এখানে আলোচনা করছি। দেখো পরের টপিকস, পরেরটা দেখো, পরের পয়েন্ট। এই যে এত কিছু জানার পরে আমরা জানবো পরের পয়েন্ট 4 নম্বরে, যে এই যে আমরা কোনো বস্তুকে যদি তাপ দিই, কোনো বস্তুকে যদি মনে করি এটা বস্তু, তো এই বস্তুকে যদি আমরা তাপ দিই, তো এই তাপটাই কীভাবে মানে ব্যবহার করবে? তো প্রথম হবে ও কিছু নিজের শক্তি বাড়াবে না, তার নিজের যে শক্তি সে নিজের কাজের জন্য কিছু ব্যবহার করবে সেই তাপটাকে, আর প্লাস যেটা বাঁচবে সেটা ও কী করবে? কার্য করবে কি না? তো যে পরিমাণ কোনো বস্তুকে যদি তাপ দেওয়া হয় তা সেই তাপটাকে কীভাবে ও দুভাবে ইউজ করে, প্রথমে ও নিজের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে প্লাস কার্য করবে, বাহ্যিক কার্য। এটা হচ্ছে বাহ্যিক কার্য, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা বৃদ্ধি বলা চলে। অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, কিউ তাপ, হিট। এই ফর্মুলাটাকে বলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তোমাদের 11 ক্লাসের বই দেওয়া আছে। এবার দেখো এটা তোমরা পালে, তো তোমাদের 11 ক্লাসের দুটো সূত্র আলোচনা করা আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আছে না নাই? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটাও তোমরা পড়বে। তার সাথে তোমরা অবশ্যই তোমরা জেনে আশ্চর্য হবে, তোমাদের গ্র্যাজুয়েশনে এটা জিনিসটা আছে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। এই সূত্রটা কার সম্পর্কে আছে? এনট্রপি। তোমাদের এই চ্যাপ্টারে আছে তাপগতিবিদ্যার চ্যাপ্টারে এনট্রপি সম্পর্কে ধারণা আছে, আর কেমিস্ট্রিও তোমরা পাবে এনট্রপি মানে কি? বিচলন, যে কত অণুগুলি সবসময় কত বিচলিত হচ্ছে। তোমরা পড়ে নেবে এটা, পরে কোনোদিন অন্য সময় টপিকসে আলোচনা করবো এটা। তো অর্থাৎ কি তাপগতিবিদ্যার সূত্র কটা সূত্র আছে? এই যে তাপের সঙ্গে গতিবিদ্যা অর্থাৎ তাপের যে চলাচলের সম্পর্কে কটা সূত্র পাওয়া যায়? 3টা সূত্র টোটাল। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। ক্লিয়ার? আশা করি তোমরা টোটাল তাপের সম্পর্কে টোটাল ধারণাটা ক্লিয়ার হলো। এবার আমরা আলোচনা করব, বা এবার আমরা আলোচনা করব না, এবার আমরা দেখব যে তাপের লাইভ এক্সপেরিমেন্ট, যে তাপ কোনো জিনিসটা তাপ কীভাবে বস্তুর মধ্যে প্রবাহিত হয় বা তাপ কতটা গুরুত্বপূর্ণ। দেখো আমার পাশে একটা গ্লাস আছে, খালি গ্লাস, কোনো কিছু নেই এর মধ্যে। তো দেখো এর মধ্যে আমরা যদি তাপ দিই তো কী হবে? দেখো একটা লাইটার, একটা গ্লাস, দেখো পুরা গ্লাসটা দেখো কেমন, দেখছো? দেখো কেমন হাল হয়ে গেল। দেখছো কিভাবে এই তাপ, সামান্য একটু তাপ এই গিলাসটার কি অবস্থার কেমন অবস্থা করলো। এই গিলাসটাকে যদি একটুকু আমরা ডিফারেন্ট মানে আলাদাভাবে দেখি বা আলাদাভাবে কিছুটা করি, তো তোমরা দেখবে যে গিলাসটাকে তাপ কিছুই করতে পারছে না। যেমন দেখো আমরা সেম মাপের সেম আলাদা একটা গিলাস নিই, দেখো এর মধ্যে এখন কিছু নেই, শুধু একটু কি করবো, এর মধ্যে
আমরা কি করব, জল অ্যাড করব। এই গ্লাসে তাপ দেওয়া মাত্র গ্লাসটা দেখো কীভাবে এমন অবস্থা হয়ে গেলো। এবার দেখো এই গ্লাসে এবারে আমরা তাপ দিচ্ছি, দেখো কতক্ষণ তক তাপটাকে ধরে রাখা, দেখো এতক্ষণ থেকে ওই গ্লাসটা দেখো এতক্ষণের মধ্যে ওই গ্লাসটার অবস্থা দেখো কীভাবে, সেই তুলনায় সমস্ত জল নিচে গিরে পড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু কোনো জলে আর নিচে গিচ্ছে না। দেখো তো আমরা বলে স্যার এমন কেন, তার কারণ হচ্ছে যখনই আমি একে তাপ দিচ্ছি নিচে নিচে যখন তাপ দিচ্ছি, তো ঠিক এই গ্লাসটার তাপ অবশ্যই এই প্লাস্টিকটার তাপ অবশ্যই অ্যাবজর্ব করছে, কিন্তু ওই তাপটা সঙ্গে সঙ্গে কী করছে, ওই জলকে ট্রান্সফার করে দিচ্ছে। ওই জন্য আর জলটা যেহেতু ঠান্ডা আছে সেই জন্য তাপটা পুরা নিচ্ছে, আর যার জন্য তাপটা কী হচ্ছে এক জায়গায় স্থির থাকছে না, ফলে কী হচ্ছে এই প্লাস্টিকটাকে তাপ গলাতে পারছে নাই। ক্লিয়ার? আশা করি তোমরা সমস্ত টপিকটা ভালো করে বুঝে গেছো। ঠিক, রাধে রাধে।